জুলাই সনদ এই বিষয়টা মানে এত প্রাসঙ্গিক হয়ে আসলো কিভাবে বাংলাদেশে? সব দল এখন মোটামুটি একমত। জুলাই সনদের মাধ্যমেই আসলে ঠিক করা হবে কী ধরনের পরিবর্তন বাংলাদেশে আসবে। এই সরকার কিভাবে কোন প্রক্রিয়ায় একে আইনি ভিত্তি দিতে পারে? বাংলাদেশে এটার মূল দায়িত্ব হলো সুপ্রিম কোর্টের। মোটা দাগে এই জায়গায় বিএনপির এক ধরনের মতপার্থক্য দেখা যাচ্ছে জামায়াতের সাথে। জুলাই সনদটাই হবে হলো আইনের সর্বোচ্চ বা সংবিধানের সর্বোচ্চ ভিত্তি। জুলাই সনদের নানা ইস্যু নিয়ে মতপার্থক্য দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। নানান বিষয়ে সামনে আসছে। রাজনৈতিক দল ২৬টি রাজনৈতিক দল ইতোমধ্যে তাদের লিখিত এক ধরনের জবাব ঐক্যমত্য কমিশনকে দিয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। জুলাই সনদ এই বিষয়টা মানে এত প্রাসঙ্গিক হয়ে আসলো কিভাবে বাংলাদেশে? এটা এলো এই কারণে যে গত বছরের ৫ই অগাস্ট যে রাজনৈতিক পট পরিবর্তনটা হলো, তার পরিপ্রেক্ষিতে সব দল এখন মোটামুটি একমত যে যেভাবে আসলে বাংলাদেশ চলছিল সেভাবে চলতে পারে না। একটা একনায়কতন্ত্র এদেশে প্রতিষ্ঠা হয়েছিল এবং যে অলমোস্ট একটা একদলীয় শাসনের মতোই আসলে এখানে তৈরি হয়েছে। যদিও একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি ছিল, আমরা জানি নির্বাচনও হয়েছে। আমরা যদি দেখি যে গত ১৭ বছরে ৪টা ইলেকশন হলো, তাই তো? কিন্তু সেই ২০০৯-এর নির্বাচন বাদে বাকি যে নির্বাচনগুলো হলো ১৪, ১৮ এবং ২৪-এ, সেগুলো নিয়ে ব্যাপক প্রশ্ন ছিল এবং এগুলো কখনো বলা হয়েছে যে ভোটারবিহীন নির্বাচন, কখনো রাতের নির্বাচন, কখনো এটাকে বলা হয়েছে আমি এবং ডামি নির্বাচন। সো এই সমস্ত নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে এবং এটা বলা হয়েছে যে এই নির্বাচনগুলো যেভাবে হয়েছে বা বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা বা বাংলাদেশে যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, এর একটা বড় সমস্যা ছিল বাংলাদেশের সংবিধান। সংবিধানটা আসলে এমনভাবে তৈরি হয়েছিল যে এখানে একজনের হাতে সমস্ত ক্ষমতা চলে গেছে এবং সংবিধান যদি পরিবর্তন করা না হয় তাহলে বাংলাদেশে যে রাজনীতি বলেন, শাসনতান্ত্রিক যে বিষয়গুলো আছে, অথবা যদি আমরা বলি গভর্নেন্সের ব্যাপারগুলো, এখানে গুণগত কোনো পরিবর্তন আসলে হবে না। গুণগত পরিবর্তনের জন্য আসলে সংবিধানের পরিবর্তন প্রয়োজন এবং সংবিধানের যদি পরিবর্তন করতে হয় তাহলে পরে বড় রকমের সংস্কার করতে হবে। রাজনৈতিক দলগুলো কিন্তু মোটামুটি প্রায় বা বেশিরভাগ রাজনৈতিক দল, যদি আমি বলি, এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের সঙ্গে যে সমস্ত দলগুলো ছিল, 14 দলীয় জোটের কথা যদি আমরা চিন্তা করি, বা তাদের যে রাজনৈতিক মিত্র যারা ছিল, তাদের এই মুহূর্তে কোনো কর্মকাণ্ড নেই। কিন্তু বাকি যে রাজনৈতিক দলগুলো আছে প্রায় সবাই এটা মোটামুটি একমত যে আসলে সংবিধানের পরিবর্তন প্রয়োজন, বড় রকমের একটা সংস্কারের একটা প্রয়োজন হয়ে গেছে। সেই কারণেই আসলে তখন সিদ্ধান্ত হলো যে একটা জুলাই সনদ হবে এবং জুলাই সনদের মাধ্যমেই আসলে ঠিক করা হবে কী ধরনের পরিবর্তন বাংলাদেশে আসবে এবং সংবিধানে কী ধরনের পরিবর্তন হবে, অন্যান্য গভর্নেন্স ইস্যুতে কী ধরনের পরিবর্তন হবে। আমরা যেটা দেখেছি যে ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা নেয়ার পরে বেশ কিছু সংস্কার কমিশন করা হয়েছে। এটা হয়েছিল, সবাই তাদের রিপোর্ট জমা দিয়েছে এবং তারা বলেছে যে এই ধরনের পরিবর্তনগুলো এগুলো আসা প্রয়োজন। আমরা দেখেছি যে বেশ ব্যাপক ভিত্তিক সংস্কারের কথাই তারা বলেছেন, পরিবর্তনের কথা তারা বলেছেন। সেই পরিবর্তনগুলো যদি আনতে হয় তাহলে সে ব্যাপারে একটা ঐক্যমত্য করার জন্যেই আসলে একটা কমিশন গঠন করা হয় এবং তাদের দ্বিতীয় দফার সংলাপের পর এই শোনা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে তৃতীয় দফার সংলাপ তারা শুরু করবে। এই রাজনৈতিক দলগুলোর কাছে তারা লিখিত এক ধরনের যেই প্রস্তাবনাগুলো রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এসেছে, তারা সাধারণ মানুষের কাছ থেকেও এই প্রস্তাবনা নিয়েছে, বিভিন্ন আলোচনা করে তাদের কাছ থেকে মতামত নিয়েছেন এবং খুব দারুণভাবে তারা এটা করার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো, যখন আপনি বললেন যে একটা বড় রকমের সংস্কার তারা সবাই চায়, মোটামুটি এই বিষয়ে সবাই ঐক্যমত একটা জায়গায়, কিন্তু সেকেন্ড দ্বিমত যেখানে দেখা যাচ্ছে, বহুমত যেখানে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে যে এই প্রস্তাবনা যখন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া গেল আজকে পর্যন্ত, সেখানে তারা পরিষ্কারভাবে তারা কিছু জায়গায় দ্বিমত দেখিয়েছেন। একটা সেই পুরনো কথা যে আগে সংস্কার পরে নির্বাচন, নাকি পরে নির্বাচন আগে সংস্কার।
মোটা দাগে এই জায়গায় বিএনপির এক ধরনের মতপার্থক্য দেখা যাচ্ছে জামাতের সাথে আবার কিছুটা কিছুটা একমত আবার এনসিপি, এনসিপি, হ্যাঁ, এবং তাদের মধ্যেও মতদ্বৈততা আছে। সেটাই এই দেখা জায়গাগুলো যাচ্ছে। কোন পর্যায়ে আছে? মানে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওইটাই যে ঐকমত্য কমিশন যে খসড়া যেটা তৈরি করেছিল, জুলাই সনদের খসড়া, সেই খসড়াগুলো যখন প্রথম তারা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছিল, তখন সেখানে আ বড় দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল তারা বেশিরভাগ সংস্কার প্রস্তাবের সাথেই একমত। কারণ ওই সংস্কার প্রস্তাবগুলোর উপরে ভিত্তি করেই তো আসলে সনদটা তৈরি হচ্ছে। বেশিরভাগ মানে প্রস্তাবের সাথে একমত। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে খুব গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে আসলে দ্বিমতটা দেখা যাচ্ছে আরকি। এখন এইগুলো হলো ওরকম আরকি ব্যাপারটা যে বিষয়গুলোতে একমত, সেগুলো হয়তো অতটা সিগনিফিক্যান্ট না। যদি আমি পলিটিক্যালি যদি আমি চিন্তা করি। কিন্তু দ্বিমত হলো এমন কিছু বিষয় যেগুলো আসলে পলিটিক্যালি খুব সিগনিফিক্যান্ট, এবং এটা হয়তো বাংলাদেশের শাসনতান্ত্রিক যে ব্যবস্থা, সেখানেই আসলে একটা বড় রকমের একটা পরিবর্তন এখানে নিয়ে আসতে পারে। যেমন রাষ্ট্রীয় মূলনীতি কি? সেটা নিয়ে একটা দ্বিমত আসলে তৈরি হয়েছে। এটা কি পরিবর্তন করা হবে নাকি আসলে এটা পরিবর্তন করা হবে না? যেটা সংবিধানে আছে। আমরা জানি ৪ টা মূলনীতির বিষয়। নির্বাচনটা কিভাবে হবে? সংসদীয় যে নির্বাচন, সেখানে আমাদের এখানে একটা সরাসরি আছে যে সবচেয়ে বেশি যে ভোট পাবে একটা আসনে, সেই নির্বাচিত হবে। এবং এর মাধ্যমেই যারা সবচেয়ে বেশি ভোট পাচ্ছে, আসন পাচ্ছে, তারা সরকার গঠন করে। এখন সেখানে একটা নতুন সিস্টেম আসছে, আনুপাতিক আ হারে আ আপনার মানে সদস্য সংখ্যানুপাতিক। সংখ্যানুপাতিক একটা ব্যাপার। পিআর সিস্টেম হিসাবে যেটা এখন সবাই মোটামুটি জানে। এখন এই পিআর সিস্টেমটা আসলে আমাদের এখানে কখনো ছিল না। এখন পিআর সিস্টেমটা চালু করা হবে কি হবে না? ১ম এ ছিল নিম্নকক্ষে আসলে পিআর সিস্টেম চালু করার বিষয়ে একটা দাবি ছিল। তখন আবার পরে আসলো যে না, সংসদের একটা উচ্চ কক্ষ হবে। সেটাও মানে আরেকটা সংস্কারের ব্যাপার। তখন এগুলো ঠিক আছে, নিম্নকক্ষে তাহলে যদি মানে যে মানে বর্তমান যে প্রচলিত নিয়ম আছে, সেই নিয়মে যদি নির্বাচন হয়, তাহলে উচ্চকক্ষে তাহলে পিআর সিস্টেম করা হোক। এখন সেখানেও আবার দ্বিমত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। কেয়ারটেকার সরকারের ফরমেশনটা কিভাবে হবে? একটা তত্ত্বাবধায়ক সরকার যারা নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে, সেই সরকারটা কিভাবে আসলে মানে এটা গঠন করা হবে? এর আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল। আমরা জানি যে সেখানে সুপ্রিম কোর্টের যে বা বাংলাদেশের যে আউটগোয়িং বা বিদায়ী, বিদায়ী মানে এখানে যে সর্বশেষ যিনি আম বিচারপতি। বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি তিনিই হবেন কেয়ারটেকার সরকারের প্রধান। সেটা নিয়ে অনেক রকমের আপত্তি উঠেছে। অনেকেই বলা হয়েছে যে আসলে এটা বিচার ব্যবস্থাকে এটা কলুষিত করেছে। এই অভিযোগ ছিল দীর্ঘদিনের। সো কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারটা কি হবে? দ্বিমত কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরকম অনেক বিষয় আছে। যেমন সর্বশেষ দফা যেটা আপনি বললেন যে ২য় দফায় যে আলোচনা হলো, তারপরে যখন আ জুলাই সনদের একটা খসড়া আবার মানে চূড়ান্ত করে যখন ঐকমত্য কমিশন পাঠিয়েছে রাজনৈতিক দলের কাছে, সেখানেও দেখা গেছে আসলে বিভিন্ন রকম মত এসেছে। বিভিন্ন রকম আপনি বললেন যে কত ২৬ টা দল তাদের মতামত দিয়েছে। কিন্তু আমরা যেটা দেখেছি সেখানে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে পরিচিত বিএনপি, তাদের বেশ কিছু নোট অফ ডিসেন্ট তাদের আছে। এবং সেখানে যেটা বলছিলাম, এই নোট অফ ডিসেন্ট গুলো কি বলছে? বিএনপি বলছে এগুলো পলিটিক্যাল নেসেসিটি। এটা রাজনৈতিকভাবে দরকার। হ্যাঁ? এবং সেই কারণে তারা এই দ্বিমতগুলো তারা দিয়েছে। তারা মনে করে যে সংবিধানে যদি এই পরিবর্তনগুলো আসে, তাহলে সেটা আসলে বাংলাদেশের রাজনৈতিক যে প্রক্রিয়া, সেখানেই বাধাগ্রস্ত করতে পারে। কোনো জায়গায় তারা মনে করছে যে সেখানে এক্সিকিউটিভ মানে নির্বাহী যে সরকারের যে নির্বাহী বিভাগ, তাদেরও ক্ষমতা ক্ষুণ্ণ হতে পারে। এরকম বেশ কিছু তারা মানে আপত্তি দিয়েছে। যেমন সবচাইতে বড় আপত্তির জায়গা যেটা, যে হ্যাঁ। জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে রাখা নিয়ে, যেটি মূলত জামায়াতের ওখান থেকে তাদের প্রস্তাবনা এরকম। জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে রাখা না রাখা, বিএনপি সেটা চায় না। বিএনপি চায় জুলাই সনদের আইনি ভিত্তি হবে নির্বাচনের পর, যখন পার্লামেন্ট সক্রিয় হবে। এখন এই বিষয়টা আসলে কোথায় গিয়ে আটকায় যে সংবিধানের উপরে রাখা? সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন এই রাষ্ট্রের, যেটার ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। মানে সেই জায়গায় সংবিধানের উপরে এই জুলাই সনদকে রাখার
আদৌ কোনো সুযোগ আছে কিনা, বা এইটা এখন যদি রাখাও হয় সেই রাখাও হবে বা কী প্রক্রিয়ায়, এবং সেটার আইনি ভিত্তি দিতে পারে কিনা এই সরকার, যারা আসলে ওইভাবে যাদের আইনি ওইভাবে এটাকে যেইভাবেই ব্যাখ্যা করা হোক, এটা তো আসলে সাংবিধানিক কোনো প্রক্রিয়ার মাধ্যমে এই সরকার আসে নাই। তো এই সরকার কিভাবে কোন প্রক্রিয়ায় একে আইনি ভিত্তি দিতে পারে? এটা একটু জটিল ব্যাপার। জটিল ব্যাপার এই কারণে, কারণ এটা ভিন্ন ভিন্ন দাবি আছে। যেমন বিএনপি মনে করে যে আসলে যে পরিবর্তনগুলো হবে সেটা সংবিধান সংশোধনের মাধ্যমে। কিন্তু যেমন এনসিপি যেটা বলছে যে তারা একটা গণভোট। নতুন সংবিধান চায়, জি। এবং নতুন সংবিধান যদি করতে হয় তাহলে সেটা আসলে একটা গণপরিষদ সেটা করতে পারে। নতুন সংবিধান আসলে তো মানে একটা সংসদ এটা করতে পারে না। তাহলে এনসিপির দাবি হলো তাহলে আগে একটা গণপরিষদ গঠন করা হোক, নতুন সংবিধান করা হোক, যে সংবিধানের অংশ হবে হলো জুলাই সনদ, এবং জুলাই সনদের স্থান হবে হলো সংবিধানের উপরে। মানে যা কিছুই হবে এখানে এনসিপির একেবারে পরিষ্কার সেটা হলো যে মানে মূল বিষয়, মানে বাংলাদেশে যা কিছু ঘটবে সব কিছুই হবে আসলে জুলাই সনদকে ভিত্তি করে। জুলাই সনদে যে ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো যে সমস্ত ব্যাপারে ঐক্যমত পোষণ করবে তার ভিত্তিতেই সব কিছু হবে। এখন জুলাই সনদকে সেই সংবিধানের ঊর্ধ্বে স্থান দেয়া, অথবা জুলাই সনদের কোনো কিছু পরিবর্তন করা যাবে না ভবিষ্যতে, সেটা হলো আরেকটা বিষয়। এখন যদি জুলাই সনদ যদি সংবিধানের অংশ হয় এবং যদি সেটাকে পরিবর্তন করা না যায়, তাহলে কি সংবিধান পরিবর্তন করা যাবে না, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। কারণ সংবিধান তো একটা পরিবর্তন যোগ্য। বিএনপি নেতা, একজন সিনিয়র নেতা, তার মন্তব্য শুনলাম, তিনি বলেছেন যে যদি কেউ প্রশ্ন তুলতে চায়, এই সংবিধান নিয়েও তো কেউ প্রশ্ন তুলতে পারে, এটা এই দেশের নাগরিকের অধিকার। তো সেই অধিকার আপনি কিভাবে খর্ব করবেন? সেটা এখন ওই যে খর্ব করার একটা বিষয়, এটা হচ্ছে সেটা আসলে কোর্টে এটা চ্যালেঞ্জ করা যাবে কিনা। কিন্তু বিষয়টা হলো কি, মানে যে সমস্ত দেশে কনস্টিটিউশনাল কোর্ট আছে, সাংবিধানিক আদালত আছে, সেখানে এই সংবিধানের ব্যাপারগুলো সেখানে ডিল করা হয়। বাংলাদেশে এটার মূল দায়িত্ব হলো সুপ্রিম কোর্টের, মানে আমাদের মানে যেটা আপিল বিভাগ যেটাকে আমরা বলি। এখন আপিল বিভাগ বা সুপ্রিম কোর্ট হলো সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকারী, এবং এটা বলা হয় যে সুপ্রিম কোর্ট হলো আসলে বেসিক্যালি সংবিধানের অভিভাবক। সুপ্রিম কোর্টই আসলে ঠিক করে যে একটা আইন যদি এটা ইভেন সংসদে এটা করা হয়, তাহলে এই আইনটা সংবিধানের পরিপন্থী হলো কি হলো না। পরিপন্থী যদি হয় তাহলে সুপ্রিম কোর্ট সেটা বাতিল করতে পারে। আবার এইখানেই হলো আসলে সুপ্রিম কোর্টের ক্ষমতাটা, যেটা সুপ্রিম কোর্ট বাতিল করছে। সংসদ যেহেতু আবার একটা সার্বভৌম একটা প্রতিষ্ঠান, তাদের স্বাধীনতা আছে, সংসদ চাইলে পরে সেই আইন আবার করতে পারে। আমরা এটা দেখেছি যে সংসদ একটা আইন করেছে, সংবিধান সংশোধনও হয়তো করেছে, সুপ্রিম কোর্টে সেটা বাতিল হয়ে গেছে। আবার সেক্ষেত্রে সংবিধানের ওই পরিবর্তন করার ক্ষমতা আবার সংসদ সেটা আবার নিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এটা হয়েছে। আমরা যদি ষোড়শ সংশোধনী যদি আমরা দেখি যে এটা আসলে সংবিধান সংশোধন বা সব কিছু করবে হলো তারা। সো এরকম আসলে অনেক রকমের কি বলবো জটিলতা আছে। কিন্তু এখন এইটা হলো ব্যাপার যে এনসিপি যে নতুন সংবিধান চায়, সেখানে একদম পরিষ্কার তারা বলছে যে গণভোটের মাধ্যমে সেটা হবে, এবং সংবিধান হবে এমনভাবে হবে যাতে জুলাই সনদের সাথে সাংঘর্ষিক আসলে কোনো ধারা সেই সংবিধানে থাকতে পারবে না। হ্যাঁ, বা সেখানে কোনো ওটা সংশোধনও করা যাবে না। জুলাই সনদের সাথে যদি কোনো ধারা সংশোধন হয়, মানে হয় সাংঘর্ষিক হয়, তাহলে সেটা সংশোধন করা যাবে না। মানে ওরকমভাবে এটা সংশোধন করা যাবে না। সেটা হলো একটা বিষয়। এনসিপির আরেকটা চাওয়া হলো যে ভবিষ্যতে মানে জাতীয় সমস্ত ইস্যু জুলাই সনদের আলোকেই আসলে সমাধান করতে হবে। সো জুলাই সনদটাই হবে হলো আইনের সর্বোচ্চ, মানে বা সংবিধানের সর্বোচ্চ ভিত্তি। সেটা তারা চায়। এবং সেখানে তারা বলেছে যে নতুন যে সংবিধান হবে, গণভোটের মাধ্যমে সনদের সমস্ত নীতি ও সিদ্ধান্ত ওই সংবিধানে এটা অন্তর্ভুক্ত করতে হবে। সো সব কিছুই তারা মনে করে এটা গণভোটের মাধ্যমে হতে হবে। বিএনপি আবার সেই ব্যাপারে পুরোপুরি একটা ভিন্ন অবস্থান তারা নিয়েছে। তারা মনে করে যে নতুন কোনো সংবিধানের দরকার নেই, এটা সংবিধান সংশোধন করলে হবে। অন্যদিকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ দল
জামাত তারা মনে করে যে এর একটা আইনি ভিত্তি দেয়া দরকার আছে। আইনি ভিত্তি যেমনকি এনসিপি চাইছে তারা তারা মনে করে যদি কোনো আইনি ভিত্তি না থাকে মানে যে জুলাই সনদটা হচ্ছে, তাহলে পরে আসলে এরকম সনদের কোনো দরকার নেই। কারণ এই সনদ আসলে শেষ পর্যন্ত কোনো কাজ করবে না। তো এই যে একটা জটিল অবস্থার মধ্যে আসলে পড়ে গেছে। না, বাংলাদেশে এরকম কি কোনো সিস্টেম আছে যে কোনো জিনিস একদম পার্মানেন্ট, যেমন সংবিধান পার্মানেন্ট, এইটাও তো সংশোধনযোগ্য। না, এটার একটা বিষয় আছে। সেটা হলো ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে আওয়ামী লীগের সময় যখন সংবিধান সংশোধন করা হলো, তখন একটা বলা হলো যে সংবিধানের কিছু, কিছু অংশ পরিবর্তন করা যাবে না। এবং কি মানে এইটাও বলা হয়েছিল যে ফিউচার কোনো পার্লামেন্ট সংবিধানের ওই বিষয়গুলো সংশোধন করতে পারবে না। এবং এটা নিয়ে প্রশ্ন উঠেছিল, হয়তো আপনার মনে থাকতে পারে, যে একটা এক্সিস্টিং পার্লামেন্ট ফিউচার পার্লামেন্টের ক্ষমতা খর্ব করতে পারে কিনা। কারণ এখনকার পার্লামেন্ট যদি আসলে কোনো কিছু সংশোধন করতে পারে, তাহলে ফিউচার পার্লামেন্ট কেন পারবে না? এটা নিয়ে প্রশ্ন উঠেছিল। এটার হয়তো কোনো কি বলবো, আদালতে এটার কোনো সুরাহা হয়নি, কারণ এটা কখনো আদালতে যায়নি। আদালতে গেলে হয়তো এটা দেখা যাবে। অন্য যে বিষয়টা আসলে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা হলো যে কারণে আসলে এই যে আ জুলাই সনদের ব্যাপারটা যাতে এর একটা আইনি ভিত্তি থাকে এবং এটা যাতে শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, যে কারণে আসলে এটা নিয়ে খুব বেশি জোর দেওয়া হচ্ছে, সেটা হলো আমাদের ফিরে যেতে হবে সেক্ষেত্রে ১৯৯০ সালে বা ৯১ সালে। ১৯৯০ এর যে এরশাদের পতনের পরে ওই সময় ৩ জোটের বা ওই সময়টায় আরকি, তখন একটা ৩ জোটের রূপরেখা গঠন করা হয়েছিল, তৈরি করা হয়েছিল। ওই রূপরেখায় বলা হয়েছিল যে ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক চরিত্র কী হবে, সাংবিধানিক চরিত্র কী হবে, প্রশাসনিক চরিত্র কী হবে, এবং সবকিছু ঠিক করা হয়েছিল যে ভবিষ্যতে বাংলাদেশ এইভাবে চলবে। যে অভিযোগটা তারপরে যেটা এসেছে সেটা হলো যে ওই রূপরেখা, ৩ জোটের রূপরেখা শেষ পর্যন্ত এটা কাগজে কলমেই এটা আসলে ছিল, এটার কখনো কোনো বাস্তবায়ন হয় নাই। এই যে একটা ব্যর্থতা, এটাকে তখন এটা বলা হয় যে ৩ জোটের রূপরেখা যদি ১৯৯১ সালে যে পার্লামেন্ট এসেছিল, যদি তারা সেটা বাস্তবায়ন করত, হয়তো বাংলাদেশে যে আমরা একনায়কতন্ত্র দেখেছি সেটা হয়তো সেটা হতো না, বা একদলীয় শাসনের যে ব্যাপারটা যেটা হয়েছিল পরে সেটা হতো না। কারণ সমস্ত ক্ষমতা যে প্রধানমন্ত্রীর হাতে চলে গেছিল, যে ক্ষমতাটা ছিল একসময় এরশাদের হাতে, মানে প্রেসিডেন্ট এরশাদের হাতে যে ক্ষমতা ছিল সেটা আসলে প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার হাতে চলে গেছিল। গুণগত পরিবর্তনটা কিন্তু আসলে হয়নি। এই যে ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার এদের মধ্যে যে ক্ষমতার ভারসাম্য, এই ক্ষমতার ভারসাম্য না থাকাই আসলে বাংলাদেশে একটা বড় রকমের সমস্যা তৈরি করেছে। তো ওই যে জুলাইয়ে মানে ৩ জোটের যে রূপরেখা সেটা যেহেতু বাস্তবায়ন হয় নাই, একটা আশঙ্কা এখন করা হচ্ছে যারা এটার সাথে এই জুলাই সনদের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, তারা আশঙ্কা করছেন যদি এটা লিগালি বাইন্ডিং না করা হয়, এটা একটা আইনি কাঠামো, আইনি ভিত্তি না দেয়া হয়, এবং যদি এই মানে সংশোধনগুলো বা বাস্তবায়নটা যদি এখনই না হয়, তাহলে আসলে জুলাই সনদ আসলে শেষ পর্যন্ত আসলে কোনো কাজ করবে না, এবং আবার হয়তো বাংলাদেশে সেই পুরনো শাসন আবার ফেরত আসবে, এবং যেখানে দেখা যাবে যে একটা একনায়কতন্ত্র হয়তো প্রতিষ্ঠা হয়ে গেছে। সেটা একটা ভয় কিন্তু অনেকেই করছেন। সেই আশঙ্কার জায়গায় বড় রাজনৈতিক দলগুলো যারা, অনেকেই এই দেশের সাধারণ মানুষ, আমরা যখন কথা বলি তাদের সাথে সেই আশঙ্কার কথা আবার ফেরত আনেন। এই বাংলাদেশে এত এত রক্ত, এত প্রাণের বিনিময়ে যে জুলাই, যে একটা নতুন দিন, একটা পরিবর্তন হবে, পরিবর্তনের একটা ব্যাপক আকাঙ্ক্ষা নিয়ে যে এই যে মানুষের ঝাঁপিয়ে পড়া, দল মত নির্বিশেষে মানুষ রাস্তায় ছিলেন, ছাত্র জনতা, সেই জায়গায় মানুষের একটা মানে এখন মনে হয় যে একটা ইয়ের কথা আমাদের কানে আসে, আমরা হতাশার কথা শুনতে পাই। খুবই স্বাভাবিক, কারণ সবচেয়ে বড় বিষয়টা হবে এই আন্দোলনটায় তো সামনে ছিল হলো তরুণ, যাদের একটা কি বলবো নতুন প্রজন্ম, তারা বাংলাদেশকে একটা উম, কার্যকর রাষ্ট্র হিসাবে দেখতে চায়, এবং যে পরিবর্তনটা তারা চেয়েছে, এই পরিবর্তনটা যদি না আসে, তাহলে সবচেয়ে বেশি হতাশ হবে কিন্তু এই তরুণ প্রজন্ম। আপনি জানেন যে আহ, এই দেশে একটা সময় আমরা বিভিন্ন সার্ভেতে দেখেছি তরুণ সমাজ, তরুণরা এদেশে থাকতে চায় না,
তারা মনে করছিল যে একটা অকার্যকর রাষ্ট্রের মতো হয়ে না, সেটা কিভাবে বুঝলেন যে এখনো সেই অবস্থা নাই? আমরা জানি না এখন পর্যন্ত, কিন্তু এইটা সার্ভেতে তখন যে সমস্ত জরিপগুলো হয়েছিল তখন আমরা এটা দেখেছি। এখন যদি এই যে পরিবর্তনের যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই তরুণদের মধ্যেই এই আকাঙ্ক্ষাটা এটা তৈরি হয়েছে। তারা যে কারণে আসলে রাস্তায় নেমেছিল, যে কারণে আসলে ব্যাপক সংখ্যায় তারা প্রাণ দিয়েছে, সেই পরিবর্তনটা যদি না হয়, আমি যেটা বলছিলাম একটা আকাঙ্ক্ষা যেটা আছে, সেই আকাঙ্ক্ষা যদি পূরণ না হয়, তাহলে পরিস্থিতি আসলে হয়তো ভালো নাও হতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু তীব্র একটা হতাশা তৈরি হতে পারে এই জেনারেশনের মধ্যে। এবং ওই যেটা আমরা দেখেছিলাম যে দেশ ছাড়ার যে একটা ইচ্ছা, প্রবল ইচ্ছা, সেটা হয়তো আরো প্রবলতর হতে পারে। সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তো ওয়ালিউর রহমান মিরাজ, আমরা আসলে একটা রাজনৈতিক সনদ, এই জুলাই সনদ, সেটি নিয়ে আজকে আলোচনা করতে চেয়েছি। মূলত আমরা বলতে চেয়েছি যে এই রাজনৈতিক সনদ এত কিছু, এত স্যাক্রিফাইসের পর যদি এই দেশে বাস্তবায়ন না হয়, আলোচনা হয়েছে, কয়েক দফা আলোচনা হচ্ছে, বাস্তবায়ন প্রক্রিয়াগুলোও যদি ক্লিয়ার না হয়, পরিষ্কার না হয়, আপনি যেভাবে বললেন যে ৩ জোটের রূপরেখা যেভাবে ৯০-এর পর এটা হয়নি, হয়নি, পর্যন্ত হয়নি। বাংলাদেশেও সেটা আর ওইভাবে না যাক এই প্রত্যাশা করে এই দেশের। হ্যাঁ, কারণ আসলে পরিবর্তন হয়তো অনেক জেনারেশনের পরে একবার হয়তো সুযোগ আসে। ৯০ এর পরে ২৪-এ এই সুযোগটা এসেছে। সুযোগটা কাজে লাগাবে এই প্রত্যাশা বোধহয় বাংলাদেশের সমস্ত মানুষেরই। আচ্ছা, আজকে এই আলোচনা এখানেই শেষ করছি আমরা।